আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নীরা ফেরদৌস। বরিশালে মহানগর গোয়েন্দা পুলিশের নির্যাতনে রেজাউল করিম রেজা নামে এক ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, সুস্থ রেজাউলকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের এসআই মহিউদ্দিন মাহি। চিকিৎসকরা জানান রক্তক্ষরণে মৃত্যু হয়েছে রেজাউলের। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান ওসি। বরিশাল থেকে আলী জসিমের তথ্যচিত্র জানাচ্ছেন শাহাবুদ্দিন শিহাব। শনিবার রাত 12:05 বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিম নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি নগরের সাগরদী এলাকার মাংস বিক্রেতা মোহাম্মদ ইউনুস মিয়ার ছেলে। রেজাউলের পিতা ও স্বজনরা জানান, মঙ্গলবার রাত 9:30টায় রেজাউলকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন মাহি। যদি কিছু পাইতে তাহলে সবাই আগে দেখাইতো এই জিনিসটা পাইছি আমরা এলাকায় এই ছেলের কাছে, এলাকাবাসী কেউ কিছু দেখায় না। এটা কি হলো বলা? এলাকাবাসী সবাই জানে, আমরা সবাই দেখছি যে ওর ভিতরে এরকম খারাপ কোনো আচরণ বা খারাপ কোনো কর্ম ওর মধ্যে নাই। কি ধরছে, কার জিম্মেট হয়েছে, কোথায় বসে নির্যাতন হয়েছে, কিভাবে হয়েছে, আমরা এটা সুস্থ তদন্ত চাই। যদি সে পুলিশের নির্যাতনে সে মারা যায়, তাহলে জানি যার নির্যাতনে মারা যাবে তার জানি সঠিক বিচার পাই। মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমাদের এই অভিযোগ। শুক্রবার তাকে কারাগার থেকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে শনিবার রাতে রেজাউলের মৃত্যু হয়। ব্লিডিং হইতেছে, বাথরুমে যদি পড়ে গেছে, এমনি তো লোক নেই, আপনাকে কয় ভাই আমরা তো পারি না, আপনি আসেন। এই আমি নামাজ স্কুল আমি পড়ে গেছি অসুস্থ হইয়া, এইবার আমার ছেলে আমার পুত্র রাত্র 12টার সময় এরা ফোন দিচ্ছে যে আপনারা আসেন, রুগী খুবই অসুস্থ, অলরেডি রুগী মারা গেছে। এখন আমরা এই পুলিশি নির্যাতনে যে মারা গেছে এর সুস্থ তদন্ত করে সূক্ষ্ম এই হত্যার বিচার চাই। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, পুলিশের নির্যাতনের যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের কোনো ব্যত্যয় হয়ে থাকে অবশ্যই এই বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা করা দেওয়া হবে, এই বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে নিহতের পরিবার ও স্থানীয়রা। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। সুনামগঞ্জের দিরায়ে চলন্ত বাসে ধর্ষণের চেষ্টায় গ্রেফতার হওয়া বাস চালক শহীদকে শনাক্ত করেছে ভুক্তভোগী নারী। দুপুরে রাজধানীর মালিবাগের সিআইডি প্রধান কার্যালয়ে অতিরিক্ত উপমহাপরিদর্শক হাসিব আজিজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বাসটি কন্ট্রাক্টর রশিদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার জবানবন্দির সঙ্গে বাস চালক ভুক্তভোগী নারীর বর্ণনার সঙ্গেও মিল রয়েছে বলেও জানান তিনি। গেল 26 ডিসেম্বর চালক হেলপার ফাঁকা বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। সম্ভ্রম বাঁচাতে ওই ছাত্রী চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। এই রশিদ, আমরা যতটুকু জেনেছি, রশিদ বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে সিআরপিসি 164 অনুযায়ী ইতিমধ্যে একটি স্বীকারোক্তিমূলক বক্তব্য প্রদান করেছে, যেখানে তার যে বক্তব্য সেটা এই ভিকটিমের বক্তব্যের সাথে মিলেছে। নোয়াখালী বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতন ও ধর্ষণের মামলা প্রধান আসামি ইউনিয়ন পরিষদ সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ওজিউল্লাহ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন। গেল বছর 2 সেপ্টেম্বর কয়েকজন যুবক ঘরে ঢুকে গৃহবধূকে নির্যাতন চালায়। ঘটনার ছবি 1 মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অভিযুক্তদের অনেকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে নাম আসে ইউপি মেম্বার সোহাগের। 15 নভেম্বর ওই ঘটনায় প্রধান আসামি দেলোয়ার হোসেন সহ 14 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। ঝালকাঠিতে কম্বল দেওয়ার কথা বলে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে সদর উপজেলার শেকেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শীত নিবারণের জন্য কম্বল দেওয়ার কথা বলে ওই কিশোরীকে ডেকে নেয় প্রতিবেশী সিরাজ। পরে ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যায় সিরাজ। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এই ঘটনায় রাতেই সদর থানায় মামলা করে পরিবার।
ওসি খলিলুর রহমান জানান, ওই যুবককে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ময়মনসিংহের তারাকান্দায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে শিশুসহ ৭ জন। দুপুর ১:৩০টার দিকে উপজেলার গাছতলায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নেত্রকোনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস ওই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার ৭ যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ১ জন শিশু রয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী বাসটি জব্দ করেছে পুলিশ, তবে চালক ও হেলপার পলাতক। দীর্ঘ ৫ ঘন্টার চেষ্টায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কনকা ইলেকট্রনিক্স কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল ১১টার দিকে উপজেলার ত্রিপর্দি এলাকায় কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সোনারগাঁও, মেঘনা ও গজারিয়ার ১০টি ইউনিট। শ্রমিকরা জানান, সকালের শিফটে কাজ শুরুর পর হঠাৎ করে নিচতলায় একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। ওই কক্ষে ফ্রিজের ককশিট থাকা আগুন দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। তবে শ্রমিকরা তাড়াতাড়ি কারখানা থেকে বের হয়ে আসেন। নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করেন তারা। প্রধান গেট নির্মাণাধীন থাকায় ভেতরে প্রবেশে কিছুটা বেগ হয়, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। দর্শক, নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েছেন সহকর্মী আনোয়ার হাসান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। আনোয়ার, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছিল এবং ক্ষয়ক্ষতি কেমন দেখছেন? ফায়ার সার্ভিসের ভাষ্যই বা কি, আমাদের জানান। নীরা, আপনি জানেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পুরান ত্রিপর্দি এলাকায় কনকা টেলিভিশন ফ্রিজের যে ফ্যাক্টরি রয়েছে, সেখানে আজ বেলা 11টার দিকে দোতলাতে আগুনের সূত্রপাত হয়। পরক্ষণে তা ছড়িয়ে পড়ে 3 তলায়। এই আগুন নেভাতে সোনারগাঁয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট সহ মোট 12টি টিম একসাথে কাজ করেছে। তারা দীর্ঘক্ষণ চেষ্টা করে বিকেল 4টার সময় আগুন নিয়ন্ত্রণে আনে। আপনি দেখতে পাচ্ছেন যে আগুন নিয়ন্ত্রণে এলেও ফ্যাক্টরির ঠিক উপরে কিন্তু আকাশের দিকে এখনো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশিস বর্ধন একটু আগে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন যে এই আগুনের সূত্রপাত ঠিক কি থেকে ঘটল তা এখনো পরিষ্কার নয়। তবে এখানে টেলিভিশন এবং ফ্রিজ প্যাকিং করার জন্য ফোম জাতীয় শুকনো অনেক জিনিস থাকে, কেমিক্যাল থাকে, আরো অনেক কার্টন থাকে। এই সমস্ত মিলে আগুনের সূত্রপাত ঘটতে পারে। তিনি আরো জানিয়েছেন, গত 2 বছর ধরে এই কারখানাটি স্থাপন হলেও এখানে ফায়ার সার্ভিসের একটা ছোট টিম থাকার কথা শিল্প প্রতিষ্ঠানে, তা কিন্তু পুরোপুরি নেই। শুধু আনোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন আনোয়ার হাসান। অনলাইনে কেউ যেন গুজব ছড়াতে না পারে সেদিকে পুলিশ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, পুলিশের সংখ্যা দিয়ে নয়, বরং বিশ্বাস ও আস্থা অর্জন করে জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ মোকাবেলা করতে হবে। জানাচ্ছেন মুক্তা মাহমুদ। রবিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়ালি যোগ দিলেও সরাসরি অংশ নিতে না পারায় আক্ষেপ প্রকাশ করেন তিনি। সরকারি থেকে এই প্রথম আমি এই কুচকাওয়াজে উপস্থিত থাকতে পারলাম না, সেটাও করোনা ভাইরাসের কারণে। প্রকৃতপক্ষে করোনা ভাইরাসের কারণে এক ধরনের বন্দী জীবনযাপনই করতে হচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী মাদক চোরাচালান, জঙ্গিবাদ দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করেন। অনেক ধরনের অপরাধ, বিশেষ করে কিশোর
বা উঠতি বয়সের ছেলেমেয়েরা এই সমস্ত অপরাধের সঙ্গে জড়িত হচ্ছে, সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে এসে তাদের সুস্থ জীবনে যাতে ফিরে আসে তার ব্যবস্থা নিতে হবে। বলেন, পাল্টে যাচ্ছে অপরাধের ধরন, তাই অপরাধীদের ধরতে পুলিশকে দক্ষ করে গড়ে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে এ বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করার। বিভিন্নভাবে প্রশিক্ষণ দিচ্ছি, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন সহ বিভিন্ন বিশেষায়িত পুলিশও আমরা গড়ে তুলি। এবং বাংলাদেশ পুলিশে সংযোজিত হতে যাচ্ছে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার, ট্যাকটিক্যাল বেল্ট, যাতে অপারেশনকালীন সময় তাদের ডিউটিতে বা যারা ডিউটিরত এবং যে সমস্ত ফোর্স কাজ করবে তারা যেন হ্যান্ড ফ্রি থেকে আরও অধিক দক্ষতার সাথে অপরাধ দমন করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই ব্যবস্থা নিয়ে যাচ্ছি। নবীন কর্মকর্তাদেরকে সততা ও দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তোমাদের শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা এবং নৈতিক মূল্যবোধ নিয়ে চলতে হবে, সবসময় দেশের মানুষের পাশে থাকতে হবে, মানুষের সেবা করতে হবে। যে পুলিশকে মানুষের আস্থা, বিশ্বাস অর্জন করতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। আর মানুষের ভালোবাসা অর্জন করতে পারলে, আস্থা বিশ্বাস অর্জন করতে পারে, তো পুলিশ সংখ্যার প্রয়োজন হবে না, মানুষকে সাথে নিয়েই এদেশের যে কোনো অপরাধ দমন করা যাবে। সরকার প্রধান জানান, জনগণ যেন স্বাধীনতার সুফল পায় তার সরকার সে লক্ষ্যেই কাজ করছে। আমরা সেই ব্যবস্থা নিয়ে যাচ্ছি। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। টাঙ্গাইলে শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করছে অসহায় ছিন্নমূল মানুষ। তাই RTV ও লাবিব গ্রুপের সহায়তায় অসহায় ও প্রতিবন্ধীদের পাশে এসে দাঁড়িয়েছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। শনিবার 350 অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি। আর শীতবস্ত্র হাতে পেয়ে আনন্দিত এসব মানুষ। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। টাঙ্গাইলে শীতে বিপর্যস্ত জনজীবন, তাই ভুইয়াপুরে নদী তীরবর্তী অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। গোবিন্দাসী প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে শুরু হয় এর কার্যক্রম। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও দুস্থ ছিন্নমূল মানুষদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দেওয়া হয়েছে। শীত নিবারণের বস্ত্র হাতে পেয়ে খুশি দুস্থ অসহায় এসব লোকজন। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। চরাঞ্চলবাসীদের যে এই শীতের সময় ছোট্ট একটা উপহার কম্বল, সেই উপহার পেয়ে দরিদ্র মানুষগুলা যে কত খুশিতে আত্মহারা। আমরা বিশ্বাস করি আগামীতেও RTVর পরিবারের পক্ষ থেকে লাবিব গ্রুপ যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যে ভবিষ্যতে আপনারা আসবেন। প্রতিবন্ধী ও অসহায়দের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানালেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক। আমরা দেশের বিভিন্ন প্রান্তে যে এই দরিদ্র অসহায় গরিব মানুষগুলোর পাশাপাশি অসহায় প্রতিবন্ধী দুস্থ এই প্রতিবন্ধী মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াই এই শীতের সময় শীতের বস্ত্র নিয়ে। তো এবারও সেই কাজটা শুরু করেছি। এ ধরনের আরো সংগঠন অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মৌসুমী রহমান, RTV। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। জেলা সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপস ও গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTVর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।